তো এইখানে আমাদের সব ইকুয়েশনগুলো এরকম একসাথে লেখা, যে এটা ছিল আমাদের জেনারেলাইজড ইকুয়েশন, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, আর এটা হলো এটার সলভ। আর এটা আমাদের আরসি সার্কিটের ইকুয়েশন ছিল, এটা ছিল আমাদের আরএল সার্কিটের ইকুয়েশন। তাহলে আমরা এটার সাথে জেনারেল ইকুয়েশনটা তুলনা করে আমরা এইগুলোর ভ্যারিয়েবলগুলো আমরা সলভ বের করি। তো প্রথমে আমরা ইন্ডাক্টর যে ইকুয়েশন নিচেরটা, এটা নিয়ে আমরা কাজ করি। এখানে যেটা দেখা যাচ্ছে, এখানে হলো এ বি সি যথাক্রমে এল আর আর মাইনাস ভি নট। এখানে এই যে সিটা এখানে পজিটিভ ছিল, আর এখানে এই যে আমাদের কনস্ট্যান্টটা হলো এই আর ইন্টু আই প্লাস মাইনাস ভি নট। তো আমাদের যে সলভটা যেটা হবে সেটা হলো বি এক্স প্লাস সি। এখানে বি এক্স প্লাস সি দ্যাট ইজ আর ইন্টু আই। আমাদের এক্স হলো যে ভ্যারিয়েবল সেটা হলো আই, প্লাস সি কনস্ট্যান্ট, সি হলো মাইনাস ভি নট সমান সমান বি এক্স নট প্লাস সি, এইটা ইন্টু ই টু দি পাওয়ার এই জিনিসটা। তো এখন এক্স নট যেটা, এক্স নট আমাদের এক্স হলো যে ভ্যারিয়েবল, এটা হলো আই, আর এক্স নট হলো যে এই ভ্যারিয়েবলটা টাইম ইকুয়াল টু জিরোতে যেই ভ্যালুটা ছিল। তো এখন আমরা যেটা দেখতেছি যে আমরা যখন আমাদের সুইচটা ওপেন ছিল, যেটা টি ইকুয়াল টু জিরো টাইমে সুইচটাকে ক্লোজ করা হয়েছে, অর্থাৎ সুইচ অন করা হয়েছে। সুইচ অন অফ যখন অফ ছিল, টি ইকুয়াল টু জিরোর আগে ইনিশিয়ালি কোথাও কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল না, আমাদের কারেন্ট আই সমান সমান ছিল জিরো। এখন টি ইকুয়াল টু জিরোতে যখন সাডেনলি সুইচটাকে অন করা হয়েছে, তাহলে এই যে একটা সাডেন একটা ইনস্ট্যান্ট একটা চেঞ্জ, একটা র্যাপিড চেঞ্জ, আমরা যেটা জানতাম যে র্যাপিড চেঞ্জের ক্ষেত্রে ইন্ডাক্টর এমনভাবে বিহেভ করে যেন এই চেঞ্জটার ঠিক আগে তার থ্রু যে কারেন্টটা ফ্লো হচ্ছিল, চেঞ্জটার যেই মুহূর্তে চেঞ্জটা হয়েছে ওই চেঞ্জটার জাস্ট পর কারেন্ট ফ্লোটা যেন সেমই থাকে, কারেন্ট ফ্লোটা যেন চেঞ্জ না হয়, কারণ ইন্ডাক্টর এই চেঞ্জটাকে অপোজ করে। তাহলে আমরা যেটা দেখবো যে এই চেঞ্জটা হওয়ার আগে ইন্ডাক্টরটা থ্রু কারেন্ট যেটা ছিল জিরো, তাহলে যেই মুহূর্তে আমাদের টি ইকুয়াল টু জিরোতে আমাদের সুইচটাকে অফ করা হয়েছে, ঠিক ওই মুহূর্তে বা ওই মুহূর্তের ঠিক পরে আমাদের ইন্ডাক্টরের থ্রু যে কারেন্ট ওটা সেম থাকবে, অর্থাৎ জিরো থাকবে আগের ভ্যালুতে। এখন ইন্ডাক্টর থ্রু কারেন্ট জিরো, এটা একটা সিঙ্গেল লুপ সার্কিট, অর্থাৎ পুরো সার্কিটটার কারেন্টের ভ্যালু যে আই নট সেটা হবে জিরো। আই নট যদি জিরো হয় তাহলে আমাদের ইকুয়েশনটা আমাদের অনেকটা সিম্পল হয়ে যাচ্ছে, সেটা হলো সি হলো মাইনাস ভি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি বাই এ ইন্টু টি, বি বাই এ দ্যাট ইজ আর বাই এল ইন্টু টি। তো এল বা এর আমাদের যে টার্ম, এটাই আমাদের সলিউশনে শুধুমাত্র এখানে আসতেছে। তো এখানে যেটা আমরা দেখছি, আমরা যে আই সমান সমান আমরা কি পাচ্ছি, আই সমান সমান ভি কে ওই পাশে নিয়ে গিয়ে পরে আর দিয়ে ভাগ করে দিলে আমরা যেটা পাবো ভি নট বাই আর ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। মানে সাধারণ অ্যালজেব্রা করলে আমাদের এই রেজাল্ট আসতেছে। তো এইটা হলো আমাদের যে কারেন্টের এই যে টি ইকুয়াল টু জিরোতে, গিভেন যে টি ইকুয়াল টু জিরোতে ইনিশিয়ালি কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল না, তাহলে আমাদের যে কোনো টাইমে সুইচ অন করার পর যে কোনো টাইমে আমাদের এই সার্কিটটার ভিতর কারেন্টের ভ্যালু হবে এটা। তো আমরা যেটা দেখতেছি এখন, এটা আমরা অ্যানালাইজ করি, এটা গ্রাফটা আসলে কীরকম হবে এটা আমরা ভাবার চেষ্টা করি। তো আমাদের একটু স্পেস দরকার। আমরা যেটা জানি যে ই টু দি পাওয়ার টি যদি টাইমের একটা ফাংশন হয়, তাহলে টাইম টি এর এক্সপোনেনশিয়াল ফাংশন দ্যাট ইজ ই টু দি পাওয়ার টি এটার গ্রাফটা অনেকটা এরকম হয়, যে টি যখন জিরো তখন ই টু দি পাওয়ার টি এর ভ্যালু হলো ই টু দি পাওয়ার জিরো দ্যাট ইজ ওয়ান, আর টি এর ভ্যালু যত বাড়তে থাকে এটার যে এক্সপোনেনশিয়াল ভ্যালু ই টু দি পাওয়ার টি এটার মানও তত বাড়তে থাকে, এটার যে স্লোপ বা ঢাল এটাও আস্তে আস্তে বাড়তে থাকে, আর এভাবে পুরো ভ্যালুটা ইনফিনিটির দিকে যেতে থাকে। একইভাবে এই যে টি যখন জিরো থেকে নেগেটিভের দিকে বাড়তে থাকে টি এর মান, তখন যে বিষয়টা হয় যে আমরা যেটা জানি যে এটাকে আমরা এভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস মডুলাস টি, যেখানে টি এর ভ্যালু নেগেটিভ কিন্তু মডুলাস টি এটা হলো টি এর শুধু মান, আর এটা সমান সমান দ্যাট ইজ ওয়ান বাই ই টু দি পাওয়ার মডুলাস টি। তো টি এর ভ্যালু নেগেটিভ ইনফিনিটির দিকে বাড়তে থাকলে আমরা এখানে যেটা দেখছি যে এই ভগ্নাংশটার নিচের যে ই টু দি পাওয়ার মডুলাস টি এটার ভ্যালুটা আস্তে আস্তে আমরা যেটা দেখলাম বাড়তে থাকবে। তো আর এই টি এর ভ্যালু আস্তে আস্তে বাড়তে বাড়তে ইনফিনিটির দিকে গেলে এই যে ই টু দি পাওয়ার মডুলাস টি এটার ভ্যালু ইনফিনিটিতে চলে যাবে। এখন এটা যত বৃদ্ধি পাবে এই ভগ্নাংশটার মান আস্তে আস্তে কমতে থাকবে, এই যে নিচে এটার এই রাশিটার মান যখন ইনফিনিটিতে চলে যাবে তখন এই পুরো ভগ্নাংশটার মানও জিরো হয়ে যাবে। তো এখানে আমরা গ্রাফটা এরকম দেখতেছি যে টি এর ভ্যালু যখন জিরো থেকে নেগেটিভের দিকে যাচ্ছে তখন এই ফাংশনটার ভ্যালু ই টু দি পাওয়ার টি এর ভ্যালু আস্তে আস্তে কমতেছে, আর টি এর ভ্যালু যখন যত ইনফিনিটির দিকে যত বাড়তে থাকবে নেগেটিভ ইনফিনিটির দিকে, আর আমাদের ই টু দি পাওয়ার যে টি এটার ভ্যালু এই যে জিরোর দিকে তত, জিরোর যে লাইনটা যে হরাইজন্টাল জিরো লাইন এটাকে তত টাচ করতে থাকবে।
এটা হলো ই টু দি পাওয়ার টি এর গ্রাফ। তাহলে এখন যদি আমরা দেখি যে ই টু দি পাওয়ার একটা কনস্ট্যান্ট টি, ধর যে ই টু দি পাওয়ার একটা কনস্ট্যান্ট অ্যালফা ইন্টু টি, এটার গ্রাফ কীরকম হবে? এখন আমরা যেটা দেখতেছি যে ই টু দি পাওয়ার টি এখানে টি এর সাথে 1 গুণ করা ছিল। এখন যদি এই কনস্ট্যান্ট যেটা অ্যালফা, এই কনস্ট্যান্টটার মান যদি যদি একের চেয়ে বড় হয়, ধরা যায় কনস্ট্যান্টটার মান ধরা যাক 5 বা 2, ঠিক আছে, তাহলে এই যে টি যেটা টি ডাবল হারে আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে থাকবে। টি এর বৃদ্ধি পাওয়ার হার যখন ডাবল হবে তখন আমাদের এই যে ই টু দি পাওয়ার টি ই টু দি পাওয়ার অ্যালফা টি এটারও বৃদ্ধির হার আমাদের শুধু যখন ই টু দি পাওয়ার টি এটার থেকে ডাবল হয়ে যাবে। তো আমাদের অল ওভার যেটা দেখবো যে ই টু দি পাওয়ার যে অ্যালফা টি, এখানে টি এর মান যখন পজিটিভ দিকে বাড়তে থাকবে, এটার যে ই টু দি পাওয়ার টি আমাদের যে ফাংশনটারও যে বৃদ্ধির হার অর্থাৎ ফাংশনটারও স্লোপ আমাদের আরও বৃদ্ধি পাবে। ফাংশনটার স্লোপ যখন বৃদ্ধি পাবে তখন আমরা আমরা গ্রাফটাকে আরও আরও ইনফিনিটির দিকে আরও ফাস্টার রেটে আমরা ইনফিনিটির দিকে হয়ে যেতে থাকবো। যখন টি এর ভ্যালু যখন আমরা শুধু ই টু দি পাওয়ার টি দেখছিলাম, তখন গ্রাফটা যদি এরকম হয় তাহলে ই টু দি পাওয়ার অ্যালফা টি, যেখানে অ্যালফা একের চেয়ে বড়, তখন সেই ক্ষেত্রে আমরা গ্রাফটার স্লোপ আরও বেশি দেখবো। একইভাবে নেগেটিভ দিকেও টি এর ভ্যালু আরও বেশি হারে বাড়তে থাকবে। এই যে অ্যালফা কনস্ট্যান্টটা গুণ হওয়ার কারণে এখানে আমরা এক্সপোনেনশিয়াল যে ই এর যে পাওয়ার, এটার মান আরও পজিটিভ রেটে আমরা বাড়তে থাকবো। দ্যাট ইজ এটাও আরও ফাস্টার রেটে জিরোর দিকে কমতে থাকবে, কমতে কমতে জিরোর দিকে চলে যাবে। আর টি এর মান ইনফিনিটিতে হলে এটাও একইভাবে ই টু দি পাওয়ার যে অ্যালফা টি, এটার ভ্যালু জিরোতে চলে যাবে, যেখানে অ্যালফা একটা কনস্ট্যান্ট যেটার মান একের থেকে বড়। এখন অ্যালফার মান যদি একের থেকে ছোট হয় তাহলে আমাদের কি হবে, আমাদের যে আমরা টি অ্যালফার মান যদি একের থেকে ছোট হয় আমরা এটাকে এভাবে দেখতে পারবো টি বাই বিটা, যেখানে বিটা একটা একের থেকে বড় কনস্ট্যান্ট। তাহলে টি এর মান একইভাবে আমাদের টি এর মান বৃদ্ধির হার আরও কমতেছে, তাহলে আমাদের গ্রাফের স্লোপটা আস্তে আস্তে দুই সাইডে একইভাবে আরও কমে যাবে। আমরা এখানে যেটা গ্রাফের স্লোপ এরকম বৃদ্ধি পাইছিল, আমাদের দুই সাইডে গ্রাফের স্লোপ এভাবে কমে যাবে। গ্রাফের স্লোপ বা ঢাল দুই সাইডে এভাবে কমে যাবে আরও কম রেটে, বা আরও 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 কম রেটে এই যে ইনফিনিটির দিকে যেতে থাকবে, আর এই সাইডে আরও কম রেটে কম হারে জিরোর দিকে যেতে থাকবে। তো এই ই টু দি পাওয়ার অ্যালফা টি এর যে অ্যালফার বিভিন্ন মানের জন্য ই টু দি পাওয়ার অ্যালফা টি এর গ্রাফটা এরকম হবে। তো এখন আমরা যদি দেখি যে ই টু দি পাওয়ার অ্যালফা টি, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার অ্যালফা টি, এটার গ্রাফটা কীরকম হবে? এখানে একটা নেগেটিভ চিহ্ন। তাহলে আমাদের যে এই গ্রাফের প্রত্যেকটা যে ই টু দি পাওয়ার অ্যালফা টি যখন নিয়েছিলাম, তখন প্রত্যেকটা মান যখন পজিটিভ হয়েছিল, তাহলে আমাদের এই প্রত্যেকটা মানের সাথে একটা নেগেটিভ চিহ্ন গুণ হবে, অর্থাৎ প্রত্যেকটা মান নেগেটিভ দিকে চলে যাবে। তোমাদের গ্রাফটা অল ওভার এরকম হবে। এই যে মাইনাস ই টু দি পাওয়ার অ্যালফা টি এর গ্রাফটা এরকম হবে যে আমাদের সবগুলো যেই ফাংশনের সবগুলো পয়েন্ট এখন নেগেটিভ সাইডে চলে আসছে, সবগুলো পয়েন্ট নেগেটিভ হয়ে গেছে। তাহলে এখন আমি যেটা বলছি যে অ্যালফার ভ্যালু একের থেকে বড় হলে কীরকম হবে এটা নিয়ে আলোচনা করছি, যে সব দিকে বৃদ্ধি পাবে। আমাদের যে সব দিকে জিরোর দিকে যাওয়ার রেট আর ইনফিনিটিতে দিকে যাওয়ার রেটও বৃদ্ধি পাবে। একইভাবে অ্যালফার ভ্যালু একের থেকে যখন কমতে কমতে জিরোর দিকে যাবে, তখন তখন একইভাবে দুই সাইডে স্লোপ কমে যাবে জিরোর দিকে, আর ইনফিনিটির দিকে যাওয়ার হার কমে যাবে। এখন আমরা যেটা আলোচনা করা হয় না, যে অ্যালফার ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে কী হবে? অ্যালফার ভ্যালু নেগেটিভ হলে যেটা হবে যে আমরা ই টু দি পাওয়ার মাইনাস অ্যালফা টি, এখানে ধরো যে অ্যালফার ভ্যালু পজিটিভ, তাহলে আমরা নেগেটিভ সাইনটাকে আলাদাভাবে লিখলাম। এটাকে সমান সমান আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার অ্যালফা ইন্টু মাইনাস টি। তাহলে দেখা যাচ্ছে যে এখানে যেটা টি এর ভ্যালু যদি পজিটিভ, এখন টি এর ভ্যালু যদি পজিটিভ হয়, আমাদের নতুন ফাংশন এখন এইটা, এখন টি এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে আমাদের যেই টি এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে আমাদের ফাংশনটা এমনভাবে বিহেভ করবে যেন টি এর ভ্যালু নেগেটিভ। একইভাবে টি এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে আমাদের এই যে মাইনাস মাইনাস কেটে যাবে, আমাদের পুরো এক্স এই যে ই এর পাওয়ার পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ টি এর ভ্যালু যখন নেগেটিভ হবে তখন আমাদের ফাংশনটা এমনভাবে বিহেভ করবে যেন এই গ্রাফের টি এর ভ্যালু হলো পজিটিভ। তাহলে আমাদের এটা জাস্ট এই যে এই দিক দিয়ে উল্টে যাবে, অর্থাৎ যেটা আমরা দেখতেছি যে টি এর ভ্যালু যদি পজিটিভ হয় আমাদের এটা নেগেটিভের মতো বিহেভ করবে, অর্থাৎ টি এর ভ্যালু যখন জিরো তখন এটা 1-এ, আর টি এর ভ্যালু যত বাড়তেছে এটা আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে। একইভাবে টি এর ভ্যালু যখন নেগেটিভ তখন এটা পজিটিভের মতো বিহেভ করবে, অর্থাৎ টি এর ভ্যালু যখন জিরো এটা একইভাবে 1 এই পয়েন্টে ছেদ করছে, আর টি এর ভ্যালু নেগেটিভ দিক দিয়ে যত বাড়তেছে এটা আস্তে আস্তে ইনফিনিটিতে চলে যাচ্ছে। এইভাবে এখানে আমরা বেসিক্যালি যেটা করছি, আমরা এই ভার্টিক্যাল লাইনকে কেন্দ্র করে আমরা গ্রাফটাকে এভাবে জাস্ট ঘুরাই নিয়েছি, আমাদের গ্রাফটাকে এভাবে ঘুরে নিয়েছি।
তো এটা হলো আমাদের ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি এর গ্রাফ। এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা কারণ আমাদের যেই এক্সপ্রেশনটা আসতেছে সেখানে আমাদের যে ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি আসতেছে। আর বাই এলকে আমরা অ্যালফা হিসেবে দেখতে পারি, যেটা হলো এটার ভ্যালু। আর বাই এল, আর আর এল দুইটা হলো একটা পজিটিভ একটা ভ্যালু, তাহলে আর বাই এল এই অনুপাতটা আমাদের একের থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, কিন্তু এটা পজিটিভ আর এটার সঙ্গে একটা নেগেটিভ সাইন আছে। তো এখন আমরা যেটা দেখতেছি যে এটা হলো ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি এর গ্রাফ। এখন এটার সাথে যদি আমরা আমরা 1 প্লাস করি, দ্যাট ইজ ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, এটার সাথে আমরা 1 যোগ করলাম, সরি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, এটার সাথে আমরা 1 যোগ করলাম। তো 1 যোগ করলে কি হবে, আমাদের সবগুলো ডেটা পয়েন্ট এই ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর 1 করে বেড়ে যাবে। সবগুলো যেই ফাংশনের সবগুলো ভ্যালু 1 করে আমাদের বেড়ে যাবে। তাহলে আমাদের ফাংশনটা এখন নতুন যেটা দেখতে যেরকম হবে, এখানে আমাদের যখন টাইমের ভ্যালু 0 ছিল তখন এটার ভ্যালু ছিল -1। তাহলে এখান থেকে 1 বাড়ালে আমরা এটা এখন 0 পয়েন্টে ছেদ করবে, 0 পয়েন্টে ছেদ করবে। তাহলে এটা যখন আস্তে আস্তে পজিটিভ দিকে যত বাড়ছিল, এটা 0-র দিকে যাচ্ছিল। এখন এটার সাথে 1 যোগ করলে এটা এখন পজিটিভ দিকে যত যাবে, আমাদের গ্রাফের ভ্যালু এখন 1-এর দিকে যেতে থাকবে। তো এই যে আমাদের অল ওভার যে গ্রাফটা আমরা 1 প্লাস করলে যেটা দেখতেছি যে এখন এই যে টি এর ভ্যালু যখন ইনফিনিটিতে যাচ্ছে, আমাদের যে ফাংশনের মানটা 1কে টাচ করার তত চেষ্টা করতেছে। আর টি এর ভ্যালু উল্টা দিক গেলে এই যে আমাদের ফাংশনটা নেগেটিভ ইনফিনিটিতে চলে যাচ্ছে। তো এখন আমরা যেটা দেখতেছি যে এখন আমরা যদি এখানে আমরা দেখা যাচ্ছে যে আমাদের কারেন্টের ফাংশন এই পর্যন্ত আমরা আসছি, এখন সামনে একটা কনস্ট্যান্ট গুণ করতে হবে। তো এখন যেটা দেখা যাচ্ছে যে আমাদের ফাংশন এখন ই টু দি পাওয়ার, আমাদের টি এর ভ্যালু যখন ইনফিনিটিতে চলে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, আলফা একটা পজিটিভ কনস্ট্যান্ট, মাইনাস আলফা টি এই টার্মটা তখন 0 হয়ে যাবে, আমরা যেমনটা দেখলাম। ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি এই টার্মটা 0 হয়ে গেলে আমাদের যে বাকি থাকবে 1, সেজন্য আমাদের ফাংশনটার ভ্যালু 1-এ গিয়ে টাচ করবে। কিন্তু এটার সাথে যদি আরেকটা কনস্ট্যান্ট, সাপোজ এই যে এখানে যেরকম আরেকটা কনস্ট্যান্ট ধরা যায় বিটা গুণ করা, আরেকটা কনস্ট্যান্ট বিটা গুণ করা, তাহলে এখন আমরা যেটা দেখছি যে টি এর ভ্যালু যখন আমাদের টি এর ভ্যালু যখন ইনফিনিটিতে চলে যাবে, তখন আমাদের এই ভ্যালুটা হয়ে যাবে 0। তাহলে আমাদের থাকবে 1 ইন্টু বিটা, দ্যাট ইজ বিটা। তাহলে টি এর ভ্যালু ইনফিনিটিতে চলে গেলে এখন আমাদের এই ফাংশনটার ভ্যালু যেটা হবে সেটা হবে বিটাকে টাচ করার চেষ্টা করবে, ঠিক আছে। এখন আমাদের যে 1কে টাচ করার চেষ্টা করছিল, এখন আর 1কে মুছে বিটা লিখি, এটা হলো বিটা কনস্ট্যান্ট। তাহলে এখন আমরা যেটা দেখছি যে এটা করার ফলে কি হবে, আমাদের যদি বিটার যে ভ্যালু, এটা যদি ধরা যাক এটার যে মান এটা হলো 1-এর চেয়ে বড়, আগে 1 ছিল, এখন বিটার যে অল ওভার ভ্যালু এটা 1-এর চেয়ে বড়। তাহলে এখন আমাদের অল ওভার গ্রাফটা যেটা বিটা গুণ করার আগে এরকম ইনফিনিটিতে বাড়তে বাড়তে যখন 1কে টাচ করতেছিল, এখন বিটা গুণ করার ফলে আমাদের যে ফাংশনটা এখন একটা বিগার ভ্যালু বিটাকে টাচ করার চেষ্টা করতেছে। টি এর ভ্যালু যত বাড়তেছে, এটা আরো বিগার একটা ভ্যালু বিটাকে টাচ করার চেষ্টা করতেছে। তাহলে আমাদের বিটার মান যদি 1-এর চেয়ে ছোট হয়, তাহলে একইভাবে আমাদের উল্টা ব্যাপারটা করবে, অর্থাৎ আরো একটা স্মলার মানে গিয়ে টাচ করার চেষ্টা করবে। অল ওভার আমাদের যে ফাংশনটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো আমাদের অল ওভার গ্রাফটা এরকম হচ্ছে। এটা আমাদের যে মেইন ফাংশনটা ওইভাবে আমরা প্রকাশ করছি। এখানে ভি নট আর আর এল এগুলো সব পজিটিভ কনস্ট্যান্ট। তো এখানে যেগুলো রিপ্রেজেন্ট করতেছে বিটা আলফা, এগুলো সব পজিটিভ কনস্ট্যান্ট, যেগুলো নেগেটিভ সেগুলোর সামনে আলাদা করে মাইনাস সাইন বসাইছি। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে টি এর ভ্যালু যখন 0, আমাদের পুরো ফাংশনটার ভ্যালু, আমাদের যেটা কারেন্টের ভ্যালু এটা তখন 0। টি এর ভ্যালু যত বাড়তেছে তখন এটা আস্তে আস্তে এভাবে বিটার দিকে যাওয়ার চেষ্টা করছে। টি এর ভ্যালু যত বাড়তেছে, আমাদের কারেন্টের ভ্যালু আস্তে আস্তে বিটা, দ্যাট ইজ বিটা হলো এখানে ভি নট বাই আর। তো কারেন্টের ভ্যালু আস্তে আস্তে ভি নট বাই আর হয়ে যাচ্ছে। আর গ্রাফের যে নেগেটিভ পোর্শনটা ছিল এটা এখানে বাদ দেওয়া হয়েছে, কারণ এখন আমাদের মেইন ফাংশনটাই যেহেতু চলে আসছে, তাহলে মেইন ফাংশনটায় আমাদের টাইম শুরু হয়েছে টি ইকুয়াল টু 0 থেকে। এর আগে পুরো সার্কিটটা একেবারে বন্ধ ছিল। তো আমাদের নেগেটিভ সাইডে কোনো টাইমের ব্যাপারে কোনো আমাদের মাথা ঘামাতে হবে না। তো এখানে যেটা ভি নট বাই আর, তো দ্যাট ইজ টাইম টি ইকুয়াল টু 0-তে আমাদের কারেন্ট ছিল 0। টাইম যত বাড়তেছে, যত টাইম বাড়তে বাড়তে ইনফিনিটির দিকে যাচ্ছে, টাইমটা আস্তে আস্তে ভি নট বাই আর এই ভ্যালুটা ধারণ করার এইভাবে চেষ্টা করতেছে, এরকম একটা গ্রাফে।
যে প্রথমে দেখা যাচ্ছে খুব ফাস্ট একটা একটা হায়ার ভ্যালুকে আমাদের হায়ার ভ্যালুকে অ্যাটেইন করার চেষ্টা করছে, তারপর এটার যে বৃদ্ধির হার দ্যাট ইজ স্লোপ, এটা আস্তে আস্তে কমতেছে, আর এটা আস্তে আস্তে যত ভি নট বাই আর এর দিকে যাচ্ছে এটার স্লোপ তত কমে আসতেছে। তো এটা আসলে আমাদের এটাই হলো আমাদের যেই আমাদের কারেন্টের বৈশিষ্ট্য, এটা আমাদের আর এল সার্কিটে কারেন্টের বৈশিষ্ট্য, এটা হলো আর এল সার্কিট। তো আমরা যেটা আগের ক্লাসে যেরকমটা আলোচনা করছিলাম যে একটা সাডেন চেঞ্জ হলে, একটা ইন্ডাক্টর বিশিষ্ট সার্কিটে একটা সাডেন একটা চেঞ্জ হলে আমাদের ইন্ডাক্টরের থ্রু যে কারেন্ট ওইটা সাডেনলি চেঞ্জ করে না, ঠিক ওই সময়টাই বা অ্যারাউন্ড ওই সময়টাই কারেন্টের যে ভ্যালু ওটার চেঞ্জটার ঠিক আগে যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটাই ইন্ডাক্টর নিজের ভিতরে কারেন্টে ওই ভ্যালুটাই ধরে রাখে, সাডেনলি চেঞ্জ হতে দেয় না। এখানে আমরা সেম দেখছি যে আমাদের সুইচটা অন করার আগে ইন্ডাক্টর থ্রু কারেন্ট ছিল 0, সুইচটা যেই মুহূর্তে আমরা অন করলাম, আমরা ব্যাটারিটাকে কানেক্ট করলাম, আমাদের কারেন্টের ভ্যালু ওই যে ঠিক অ্যারাউন্ড ওই টাইমটায় আর আমাদের কারেন্টের ভ্যালু 0 থাকতেছে। তারপর আস্তে আস্তে যেটা আমরা দেখছি যে যখন সার্কিটটা একটা স্টেবল পরিস্থিতি চলে যায়, হ্যাঁ, সার্কিটের সব কিছু যখন স্টেবল হয়ে যায় তখন আমাদের ইন্ডাক্টরের 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হয়ে যায় 0। ইন্ডাক্টর একটা সিম্পল কন্ডাক্টরের মতো বিহেভ করে, ইন্ডাক্টরটা জাস্ট একটা সিম্পল কন্ডাক্টরের মতো বিহেভ করে, একটা স্বাভাবিক কারেন্টের থ্রু ফ্লো হয় আর 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স 0। তো ইন্ডাক্টরের জায়গায় যদি একটা সিম্পল কন্ডাক্টর হতো, সুইচ অন করার সাথে সাথে আমাদের যেই কারেন্ট, এই সিঙ্গেল লুপটায় কারেন্ট কত হতো, ভি নট বাই আর। এখানে আমরা যেটা দেখছি যে টাইম যত বাড়বে তখন সার্কিটটা তত স্টেবল হতে থাকবে, সার্কিটটার কারেন্ট তত স্টেবল হতে থাকবে, আর টাইম একেবারে বাড়তে বাড়তে যথেষ্ট সময় হলো অর্থাৎ ইনফিনিটির দিকে গেলে সার্কিটটা যখন পুরোপুরি স্টেবল হয়ে যাবে আমাদের কারেন্টের ভ্যালু যেটা হবে ভি নট বাই আর, দ্যাট ইজ ইন্ডাক্টর একটা সিম্পল কন্ডাক্টর বা ওয়ারের মতো বিহেভ করবে। তো এটা হলো আমাদের যে এক্সপ্রেশন, আমাদের কারেন্টের যেই আমাদের গ্রাফটা হবে এরকম। তো আমাদের অ্যালফা নিয়ে আসলে কিছু অ্যালফা কনস্ট্যান্ট নিয়ে কিছু আলোচনা করা দরকার। অ্যালফা যেটা আমরা দেখছি যে অ্যালফা এই ধরনের এক্সপোনেনশিয়াল আমাদের ফাংশনে অ্যালফা স্লোপটাকে কন্ট্রোল করে, অ্যালফা যত বেশি আমাদের গ্রাফের স্লোপটা তত বেশি হয়, আর অ্যালফা যত কম গ্রাফের স্লোপটা অল ওভার তত কম হয়। আমাদের যেই গ্রাফ, আমাদের এক্সপোনেনশিয়াল গ্রাফের যেই ইনফিনিটি যেই লিমিটগুলো ছিল দ্যাট ইজ যখন আমাদের টি যখন নেগেটিভ ইনফিনিটির দিকে যাচ্ছিল আমাদের এক্সপোনেনশিয়াল গ্রাফটা 0-র দিকে যাচ্ছিল, আর অ্যালফার ভ্যালু যত বৃদ্ধি পাচ্ছিল, অ্যালফার ভ্যালু যত বেশি আমাদের যেই 0-র দিকে যাওয়ার রেট বা হার তত বেশি হচ্ছিল, তত ফাস্টার রেটে কম সময় 0-র দিকে চলে যাচ্ছিল, কম টিতে 0-র দিকে চলে যাচ্ছিল। তো এরপর আমরা যা করছি, এরপর আমরা স্লোপ নিয়ে আর নাড়াচাড়া করিনি, আমরা যেটা হরিজন্টাল লাইনের এদিক থেকে ওদিকে আনছি, তারপর ভার্টিক্যাল লাইনের চারদিক দিয়ে ঘুরেছি, এগুলো করছি, স্লোপ নিয়ে আর নাড়াচাড়া করিনি। তাহলে আমাদের যে ফাইনাল ফাংশন যেটা এটা, এখানেও একইভাবে অ্যালফার ভ্যালু এখানে স্লোপটাকে কন্ট্রোল করবে, অ্যালফার ভ্যালু যত বেশি এখানে স্লোপ তত বেশি হবে, অ্যালফার ভ্যালু যত কম স্লোপ তত কম হবে। অ্যালফা যেখানে যে এই আমাদের এই কেসে আর বাই এল কে রিপ্রেজেন্ট করতেছে, যেটা পুরোটা পজিটিভ। তো এখন অ্যালফার ভ্যালু যত বেশি আমাদের এখানে দেখা যাচ্ছে অ্যালফা হলো আর এর সমানুপাতিক, আর এল ইন্ডাকটেন্স যেটা এটার ব্যস্তানুপাতিক। তো অ্যালফার ভ্যালু যত বেশি হবে আমাদের যে কারেন্টের স্টেবল মানটা ধারণ করতে তত কম সময় লাগবে, তত কম সময় কারেন্ট স্টেবল মান ধারণ করবে, আর কারেন্ট তত দ্রুত কারেন্টের মানটা চেঞ্জ হতে থাকবে। একইভাবে অ্যালফার মান কম হলে আমাদের কারেন্টের স্টেবল মানটা ধারণ করতে একইভাবে তত বেশি সময় লাগবে, আর কারেন্টের মানের চেঞ্জের হারটা তত কম হবে। এই যে অ্যালফা যেটা হলো আমাদের এক্সপোনেন্টের টাইমের সাথে গুণ করা থাকে, অ্যালফাটাকে বলা হয় এই যে আর এল সার্কিটের টাইম কনস্ট্যান্ট। এটাকে সাধারণত আমি এখানে অ্যালফা দিয়ে রিপ্রেজেন্ট করছি, কিন্তু এখানে সাধারণত এই যে টাও দিয়ে রিপ্রেজেন্ট করে, টাও হলো এরকম একটা গ্রিক লেটার, এটা দিয়ে সাধারণত এই যে টাইম কনস্ট্যান্টটাকে রিপ্রেজেন্ট করা হয়। এতক্ষণ আমরা আরএল সার্কিটের চার্জ হওয়ার সময় যে ফাংশন সেটা নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আরসি সার্কিটটার যে ফাংশন এটা সলভ করি। এটারও মোটামুটি সেম স্ট্রাকচার, এটারও যেই আমাদের কিউ এর যেই টাইম ফাংশন এটা মোটামুটি সেম আসবে। তো এখন আমরা যেটা দেখতেছি এখানে যেটা বি এক্স প্লাস সি, এখানে বি হলো এখানে 1/c, দ্যাট ইজ 1/c ইন্টু এক্স, যেটা হলো টাইম ফাংশন, যেটা হলো এখানে কিউ, 1/c ইন্টু কিউ প্লাস এখানে সি যেটা কনস্ট্যান্ট এটা হলো মাইনাস বি নট। এখানে আমরা আসলে এইখানেও সি ইউজ করছি, এখানে সিটা হলো ক্যাপাসিট্যান্স সি, আর এখানে স্মল সি যেটা হলো আমরা একটা কনস্ট্যান্ট ধরছি। তো এখানে যে সি এটা হলো মাইনাস ভি নট সমান সমান বি এক্স নট। এক্স নট একইভাবে যে আমাদের যে ভ্যারিয়েবল এটার টাইম টি ইকুয়াল টু 0-তে যে ভ্যালুটা ছিল, তো আমাদের যে কিউ এর টাইম টি ইকুয়াল টু 0-তে অর্থাৎ ইনিশিয়ালি আমাদের যে ক্যাপাসিটার প্লেটে যে চার্জ ছিল, যেটা আমরা বলছিলাম যে ক্যাপাসিটার প্লেট ইনিশিয়ালি কোনো চার্জ ছিল না, ক্যাপাসিটারটা ইনিশিয়ালি আনচার্জ ছিল, তাহলে এই যে এক্স নট দ্যাট ইজ কিউ নট এটা ভ্যালু হবে 0। তাহলে আমরা যেটা পাচ্ছি সি ইন্টু ই টু দি পাওয়ার এই জিনিসটা, তো সি হলো মাইনাস ভি নট, একইভাবে মাইনাস ভি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি বাই এ। তো এখানে বি আমরা যেটা দেখতেছি 1/c বাই বি বাই এ, দ্যাট ইজ এখানে এ হলো আর, দ্যাট ইজ 1/r
ইন্টু টি। তো 1/c ইন্টু 1/r আমরা যেটা আলটিমেটলি যেটা পাচ্ছি টি বাই আর সি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এটাও মোটামুটি আমরা যে কিউ এর যে ফাংশনটা এটা মোটামুটি একই রকমের একটা ফাংশন পাবো। তো আমরা যেটা দেখতেছি যে কিউ ইকুয়ালস টু ভি নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই আর সি মাইনাস টি বাই আর সি ইন্টু সি। এই যে এটা হলো আমাদের কিউ এর টাইম ফাংশন। এটাও একইভাবে আমাদের কিন্তু এই ধরনের এই ফাংশনে আমাদের এই একটা জেনারেল ফাংশনে আমাদের চলে আসে যে এখানে দেখতেছি অ্যালফা হলো এই যে 1/RC আর এখানে বিটা হলো সি ইন্টু ভি নট। এখন এই যে কিউ যেটা হলো এই সার্কিটের ক্যাপাসিটারটার যে প্লেটে যে পরিমাণ চার্জ আছে এইটার চেয়ে আরেকটু ইম্পর্টেন্ট পুরো সার্কিটটারই একটা ইম্পর্টেন্ট যেটা টার্ম সেটা হলো আই কারেন্ট, যেটা পুরো সার্কিটে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। কিউ শুধুমাত্র এই যে ক্যাপাসিটারটার নিজস্ব একটা বৈশিষ্ট্য, একটা টাইম ফাংশন। কিন্তু আমরা যেটা জানি যে এখন আই আমরা যেভাবে পাবো সেটা হলো কিউ এর ডিরাইভেটিভ। তো আমরা আই পাওয়ার জন্য যেটা করি ইকুয়েশনের দুই সাইডে আমরা টাইম দিয়ে ডিরাইভেটিভ করি ডি কিউ ডিটি, দ্যাট ইজ এখানে যদি আমরা টাইম দিয়ে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা যে সি ভি নট এটা পুরোটা কনস্ট্যান্ট, পুরোটাকে আমরা বাইরে নিয়ে যাই ইন্টু ডি বাই ডিটি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। ডিকিউ ডিটি এটা হলো আই। আর আমরা যেটা দেখছি এখানে 1 হলো কনস্ট্যান্ট, তো 1 এর ডিফারেন্সিয়েশন হবে 0। তাহলে আমরা যেটা পাবো সমান সমান ভি নট সি যে মাইনাস ই মাইনাস ডি ডিটি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। মাইনাস চিহ্নটা যে এই যে ই এর সামনে মাইনাস চিহ্নটা বাইরে নিয়ে আসছি। তাহলে আমরা এখানে যদি আমরা আমাদের এই জেনারেলাইজ ফাংশন এগুলো আর লাগবে না। তাহলে আমরা যদি ইকুয়েশনটা এই পাশে কন্টিনিউ করি আই সমান সমান মাইনাস ভি নট সি ইন্টু ডি ডিটি, একই জিনিস লিখতেছি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এখন আমরা এখানে চেইন রুল যদি অ্যাপ্লাই করি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, এই পুরো জিনিসটাকে যদি আমরা ইউ ধরি, এই ইউ দ্যাট ইজ মাইনাস টি বাই আর সি, তাহলে আমরা চেইন রুল অ্যাপ্লাই করে যেটা পাবো সমান সমান মাইনাস ভি নট সি ডি ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার ইউ ডিইউ ইন্টু ডিইউ ডিটি। এখন আমরা যেটা দেখছি যে মাইনাস ভি নট সি, তো এইটার ডিফারেন্সিয়েশন যদি ই টু দি পাওয়ার ইউ এর ডিফারেন্সিয়েশন ইউ দিয়ে করলে আমরা যেটা দেখবো ই টু দি পাওয়ার ইউ, আর ইউকে যদি ডিটি দিয়ে করি ইউ হলো টি ইন্টু মাইনাস 1/RC, তাহলে ডিইউ ডিটি দ্যাট ইজ ডিইউ ডিটি আমরা যেটা পাবো এই কনস্ট্যান্টগুলো বাইরে চলে আসবে, টিটা বাদ চলে আসবে, দ্যাট ইজ মাইনাস 1/RC। তো আমরা যেটা এটা ইন্টু মাইনাস 1/RC সমান সমান আমরা যেটা পাচ্ছি ফাইনালি ভি নট সি বাই আর সি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি ই টু দি পাওয়ার ইউ দ্যাট ইজ মাইনাস টি বাই আর সি। তো এটা আমাদের সি কাটা চলে যাচ্ছে, আমরা ফাইনালি যেটা পাচ্ছি আই সমান সমান ভি নট বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। তো আমাদের আলটিমেটলি যে উপরের আই অফ সি এটা হলো আমাদের যে আরসি সার্কিটের টাইমের ফাংশন, যেটা আমরা দেখতেছি যে আই অফ এল যেটা আমরা বের করছিলাম আর এল সার্কিটের যেই কারেন্টের টাইম ফাংশন এটা থেকে একটু ডিফারেন্ট, কিন্তু এটার গ্রাফ আমরা এটা কীরকম হবে এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি ডিসকাস করছি, যেটা আমরা দেখছিলাম যে
ই টু দি পাওয়ার মাইনাস অ্যালফা টি, অ্যালফা হলো একটা পজিটিভ কনস্ট্যান্ট, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস অ্যালফা টি, এটার গ্রাফটা কীরকম হবে? এটার গ্রাফটা আমরা যেটা দেখছিলাম, টি অ্যালফা একটা পজিটিভ কনস্ট্যান্ট, আবার বলে রাখি, তাহলে টি এর ভ্যালু যখন 0 আমাদের এই ফাংশনটার ভ্যালু ছিল 1, তারপর টি এর ভ্যালু আস্তে আস্তে যত বাড়তেছে আমাদের ফাংশনটার ভ্যালুটা এভাবে কমতে কমতে 0-র দিকে এভাবে চলে যাচ্ছে। টি এর ভ্যালু যত বাড়তে বাড়তে ইনফিনিটির দিকে যাচ্ছে, আমাদের ফাংশনটার ভ্যালু এভাবে কমতে কমতে 0-র দিকে চলে যাচ্ছে। এখানেও একইভাবে সেম জিনিস, আমি যদি এই ফাংশনটার সামনে একটা বিটা গুণ করে দিই, তাহলে বিষয়টি কী হবে? এই যে ই টু দি পাওয়ার মাইনাস অ্যালফা টি, টি এর ভ্যালু যখন 0, এটার ভ্যালু যদি 1 হয়, তাহলে বিটা ইন্টু এটার ভ্যালু তখন টি ইকুয়াল টু 0-তে যেটা হবে 1-এর জায়গায় বিটা বসবে, অর্থাৎ টি ইকুয়াল টু 0-তে আমাদের ফাংশনটার ভ্যালু হবে আমাদের বিটা। আর একইভাবে যেহেতু টি টাইমের ভ্যালু যত বাড়তেছে আমাদের এই ফাংশনটার ভ্যালুটা তত কমতেছে, আর টি এর ভ্যালু বাড়তে বাড়তে ইনফিনিটির দিকে গেলে আমাদের ফাংশনটা কমতে কমতে 0-র দিকে চলে যাচ্ছে। তো একইভাবে আমাদের যে এটার সামনে বিটা গুণ করে দিলে এই পুরো ফাংশনটাও একইভাবে টাইম টি যত বাড়বে আমাদের পুরো ফাংশনটার মান কমতে থাকবে, টাইম টি ইনফিনিটির দিকে গেলে পুরো ফাংশনটার মান 0-র দিকে চলে যাবে। তাহলে বিটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অ্যালফা টি, এটার গ্রাফটাকে আমরা এভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? আর এই যে ফাংশন, এটা আসলে আমাদের আমাদের আরসি সার্কিটে কারেন্ট ফাংশনটার সাথে মোটামুটি মিলে যায়। এখানে বিটা হলো ভি নট বাই আর কে রিপ্রেজেন্ট করে, আর যেই মাইনাস অ্যালফা, যেটা অ্যালফা হলো 1 বাই আর সি কে রিপ্রেজেন্ট করে। এখানে বিটার জায়গায় যদি আমি এখানে ভি নট বাই আর লিখি, আর হলো অ্যালফা হলো যেই অ্যালফা 1 বাই আর সি, তাহলে আমরা যেটা দেখছি যে আমরা যেভাবে আলোচনা করছিলাম যে যখন সুইচটাকে প্রথম আমরা ক্লোজ করব তখন আমাদের কারেন্টের ভ্যালু যেটা স্বাভাবিক হওয়ার কথা সেটাই হবে। এখন আমরা যেটা আরসি আমরা ক্যাপাসিটি নিয়ে আলোচনা করছিলাম, একটা ক্যাপাসিটার বিশিষ্ট সার্কিটে সাডেন চেঞ্জ হলে ক্যাপাসিটার যে 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সের চেঞ্জ হয় না, ক্যাপাসিটার ভিতরে চার্জ যে পরিমাণ চার্জ আছে সেটা সেই চার্জের পরিমাণ চেঞ্জ হয় না, তাহলে ক্যাপাসিটার 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স যেটা হলো 0, ঠিক আছে? ইনিশিয়ালি যখন আমাদের ক্যাপাসিটারটা চার্জলেস ছিল, সুইচটা ওপেন করা ছিল, অফ করা ছিল, তখন আমাদের ক্যাপাসিটার দুইটা প্লেটের যে চার্জের পরিমাণ ছিল 0, 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কত ছিল? 0। তাহলে আমাদের যেই মুহূর্তে আমরা সুইচটাকে অন করলাম তখন ওই সময়টাতে আমাদের ক্যাপাসিটারটা 2টা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ছিল 0। তো এই 2টা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স যদি 0 হয়, তাহলে যেটা দেখতেছি যে আমাদের এই 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স 0 হলে আর এই ব্রাঞ্চের থ্রু একটা কারেন্ট ফ্লো হলে এই ব্রাঞ্চটা ওই সময় এফেক্টিভলি একটা স্বাভাবিক ওয়ারের মতোই বিহেভ করবে, যে 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স 0 আর এই ব্রাঞ্চে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এটা যদি একটা সিম্পল ওয়্যার হতো, তাহলে আমাদের এই সার্কিটে সুইচটা অন করার সাথে সাথে ভি নট বাই আর কারেন্ট ফ্লো হতো। আমরা এইখানেও আমরা সেম জিনিসটা দেখছি যে টি ইকুয়াল টু 0-তে আমাদের কারেন্টের ভ্যালু হচ্ছে ভি নট বাই আর। তারপর আমরা যেটা দেখছি, এখন এই যে সাডেন চেঞ্জের ক্ষেত্রে আমাদের যেই আলোচনাটা মিললো, তাহলে এখন টাইম যত বাড়বে আমাদের সার্কিটটা তত স্টেবলের দিকে যেতে থাকবে। এখন একটা ক্যাপাসিটার যখন স্টেবলের দিকে, একটা ক্যাপাসিটার বিশিষ্ট সার্কিট যখন স্টেবল হয়ে যায়, তখন আমরা যেটা দেখছি যে ক্যাপাসিটার ব্রাঞ্চটার থ্রু কোনো কারেন্ট ফ্লো হয় না, ক্যাপাসিটার 2 পয়েন্টে চার্জ যে জমা হওয়ার পরিমাণ একটা স্টেবল ভ্যালু চলে আসে। তো ক্যাপাসিটার যেই ব্রাঞ্চটা ওটাকে এফেক্টিভলি ডিসকানেক্ট করা যায়, আমরা যেটা দেখছিলাম স্টেবল হওয়ার কেসে। তাহলে এই ব্রাঞ্চটাকে যদি আমরা ডিসকানেক্ট করি, তাহলে আমরা যেটা দেখবো, এই ব্রাঞ্চটাকে আমরা ডিসকানেক্ট করে দিলে আমাদের তো সার্কিট কমপ্লিটই হলো না, আমাদের কারেন্ট কোথা থেকে কোথাও ফ্লো হতে পারবে না, আমাদের যে সার্কিটের যে কারেন্ট আই এর ভ্যালু 0 হবে। তাহলে আমরা একইভাবে এটা যেটা দেখছি, আমাদের টাইম যত বাড়তেছে সার্কিটটা যত স্টেবিলিটির দিকে যাচ্ছে, তত আমাদের যেই কারেন্টের আই এর ভ্যালু তত 0-র দিকে যাচ্ছে, কারেন্টের ভ্যালুটা তত কমতে যাচ্ছে। আর আমাদের ইনাফ টাইম হয়ে গেলে, যখন টাইমের ভ্যালু যখন ইনফিনিটির কাছাকাছি হয়ে যাবে, সার্কিটটা পুরোপুরি স্টেবল হয়ে যাবে, আমাদের সার্কিটটা আর কোনো কারেন্ট ফ্লো হবে না। তো এখন আমরা ক্যাপাসিটার যে অ্যালফা এটা নিয়ে আলোচনা করি। এখানে অ্যালফা হলো 1 বাই আর সি, এখানে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স দুইটারই অ্যালফার ব্যস্তানুপাতিক। আর এইখানেও অ্যালফা একইভাবে আমাদের এই গ্রাফটার স্লোপটাকে কন্ট্রোল করতেছে। অ্যালফা যত বেশি আমাদের গ্রাফের স্লোপটা তত বেশি হবে, অ্যালফা যদি বেশি হয় আমাদের গ্রাফটা ধরা যায়। তো এটা হলো আমাদের বিভিন্ন অ্যালফার ভ্যালুর জন্য আমাদের আরসি সার্কিটের যে টাইমের ফাংশনটা অনেকটা এরকম হবে। তো আমাদের যে অ্যালফা একইভাবে আরসি সার্কিটের যে টাইম ফাংশন, দ্যাট ইজ, এটাকে যদি আমরা টাও দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এভাবে লিখতে পারি টাও অফ সি, এটা একটা কনস্ট্যান্ট। তো আমরা যেটা দেখতেছি যে আমাদের আর এর যে আর সি দুইটারই ভ্যালুর সাথে টাও এর ভ্যালু ব্যস্তানুপাতিক, তাহলে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স দুইটা বাড়লে আমাদের যে আমাদের এই যে কারেন্টের যে স্লোপ এটা বৃদ্ধি পাবে, এটা আরও দ্রুত 0-র দিকে চলে যেতে থাকবে, এই যে আর সি দুইটার জন্য। তো এখন আমাদের যেই টাওয়ার ভ্যালু যদি এটা নিই আমরা, তাহলে আমাদের যে ফাংশনটা সেটা দাঁড়াচ্ছে এরকম, ভি নট
বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টাউ ইন্টু টি। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের বইয়ে বা বিভিন্ন প্রশ্নে আমাদের এইভাবে ইউজ করা হয়। আমাদের যে ই টু দি পাওয়ার একটা কনস্ট্যান্ট, পজিটিভ নেগেটিভ যাই হোক, একটা কনস্ট্যান্ট ইন্টু টিকে অনেক সময় এইভাবে লেখা হয়, ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই টাউ। তো এইভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের টাওয়ার ভ্যালুটা যেটা নিতে হবে, টাউ আসবে আরসি। একইভাবে আমাদের আরএল সার্কিটে যদি আমরা টি বাই টাউ দিয়ে লিখি তাহলে আমাদের যে ফাংশনটা আসবে ভি নট ডিভাইডেড বাই আর ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে টাওয়ার ভ্যালুটা আমাদের যেটা আসবে সেটা হলো এটার ইনভার্স, দ্যাট ইজ এল বাই আর। এখানে আমরা যেটাই নিই না কেন, আমরা এরকম বিভিন্ন বিভিন্ন কিছু যেটা সুবিধা সেটা নিতে পারি, সেটা ম্যাটার করে না। আমরা টাও একটা আমাদের কনস্ট্যান্ট, এটা আমরা যেরকম ইচ্ছা সেভাবে নাম দিতে পারি এই কনস্ট্যান্টগুলোর একটা সমষ্টিকে, যেটা টাইম টি এর সাথে এক্সপোনেনশিয়াল ভাবে গুণ হয়েছে, এই যে এক্সপোনেন্টে গুণ হয়েছে। তাহলে এটা ছিল আমাদের যেই আরসি সার্কিট আর আরএল সার্কিট দুইটারই চার্জ হওয়ার সময় টাইম ফাংশন নিয়ে আলোচনা।